অভিনয় তো অনেকেই করে, কিন্তু কজন পারে নিজেকে আলাদাভাবে চেনাতে, কজন পারে দশকের পর দশক পর্দায় নিজেকে ধরে রাখতে, তাও আবার জনপ্রিয়তাকে সঙ্গী করে। যারাই পারে কিংবা যে কজনই ব্যাপারে তাদের একজনকে আমন্ত্রণ জানিয়েছি ঈদ বিশেষ তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিকের আয়োজনের সাথে আছি আমি নাজবুল আলম রানা, যার কথা বলছিলাম। 4 দশকের ক্যারিয়ার নিয়ে আমার সামনেই বসে আছেন মিশা সওদাগর। স্বাগত, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। বলছিলাম যে মানে আলাদাভাবে পর্দায় যে কজন চেনাতে পারে তাদের একজন আপনি। অনেক বছর ধরে অভিনয় করছেন, এর মধ্যে কখনো কি মনে হয় যে অনেক তো হয়েছে, একটু বিদায় নিই? এটা মনে হয়েছে, আর পরক্ষণই মনে হয় আবার যখন চিন্তা করার পরে যখন আবার ভালো স্ক্রিপ্ট ভালো কাজ থাকে না, তখন আবার মনে হয় না আরেকটু ভালো কাজ করা উচিত, আরও যা করেছি আরও কিছু ভালো কাজ করা উচিত। কাজ অনেক করেছি, কারো কাজের পরিমাণ কম, তখন আবার কাজ করতে ইচ্ছে করে, এরকম মনে হয় না তা না, মনে হয়। কিন্তু পরক্ষণই মনে হয় যে আরেকটু ভালো চরিত্র পেয়ে গেলে লোভ সামলাতে পারেন না। কিন্তু আমার এখানেই আসলে প্রশ্নটা, আপনার যারা সহকর্মী, যাদের এখনো সিনেমাকে অনেক কিছু দেওয়ার বাকি, যারা সিনেমার জন্য নাম হয়েছে, যশ হয়েছে, খ্যাতি পেয়েছে, তারা নাই সিনেমায়, তাদের সিনেমা কিন্তু শূন্যতা অনুভব করে কিন্তু, তাই না? তাদের কি বলবেন আপনি? এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আসলে দায়বদ্ধতা কি তাদের নাই? তাদের নাই। এই প্রশ্নটা তোমার এক লাইনের, কিন্তু এটার সাথে এই প্রশ্নের ভেতরে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে। সেটা হচ্ছে যে শিল্পীদের পক্ষে কখনোই সম্ভব না সে কিভাবে সংলাপ লিখবে, কিভাবে সে নির্দেশিত হবে নিজে, তাকে নির্দেশনা দিতে হবে অথবা তাকে ডায়ালগ দিতে হবে। কারণ একটা শিল্পী কখনোই পরিপূর্ণ হবে না পরিপূর্ণ ডিরেকশন আর পরিপূর্ণ সংলাপের মাধ্যমে। ওই ক্যারেক্টারটা তৈরি করবে সংলাপ, যিনি স্ক্রিপ্ট রাইটার তৈরি করবেন আর ডাইরেক্ট হিসেবে নির্দেশনা দিবেন। কাজেই শিল্পী ওইটার উপর বাঁচবে, ওইটার উপর সে নিজেকে বাঁচিয়ে রাখবে। এই সিস্টেমটি বাংলাদেশে নেই ভাই, যার জন্য তুমি গত ঈদেই তো উদাহরণ পেলে অনেক বড় স্টারের ছবিগুলো ধপাস করে পড়ে গেল শুধুমাত্র নির্দেশনার কারণে আর সংলাপের কারণে। কাজেই একটা ছবি, একটা শিল্পী বেঁচে থাকবে ডিরেক্টরের মাধ্যমে আর স্ক্রিপ্ট রাইটারের মাধ্যমে। এই ডিরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার তো বাংলাদেশের কেউ নেই। আমার সমসাময়িক তুমি যাদের কথা বলে শ্রদ্ধেয় ধরে আমি ইলিয়াস কাঞ্চন, মানে শ্রদ্ধেয় রুবেল ভাই, শ্রদ্ধেয় ওমর সানি, শ্রদ্ধেয় অমিত হাসান, আমরা হ্যাঁ কাঞ্চন ভাই তো আগে, মানে আমি বলতে চাচ্ছি যে অনেক, বা তার আগে যদি বলো, যদি একটা পিঙ্ক, যদি একটা অমিতাভ বচ্চনের জন্য তৈরি হতে পারে তাহলে আলমগীর ভাইয়ের জন্য হবে না কেন? আচ্ছা, আমি বুঝাতে পেরেছি? আমি বুঝতে পারছি। আর তুমি যে দেখো আলমগীর ভাইয়ের মনে কি খেদ নেই? ডেফিনেটলি আছে। কাঞ্চন ভাইয়ের মনে কি নেই? অবশ্যই আছে। উজ্জ্বল ভাইয়ের কি মনে নেই? 100% আছে। এটা কি সোহেলানা ভাইয়ের নেই? অবশ্যই আছে। রুবেলের মতো করে তুমি রুবেলকে ক্যারেক্টার দিয়েছো, এটা বানাবে কে? তো কাজে এটা অতীব গুরুত্বপূর্ণ। এই দেশে তো পেশাদার দুটো ডিরেক্টর নেই, ফিল্ম ডিরেক্টর নেই। এই দেশে পেশাদার দুটো স্ক্রিপ্ট রাইটার নেই। 3টে বললাম না, দুটো নেই। এদেশে দুটো পেশাদার প্রডিউসার নেই। তুমি বলতেছো ভাই ব্যর্থতাকে আপনি মানে এটা বলবো ইন্ডাস্ট্রি বলতে, আর এখন তো ইন্ডাস্ট্রি নেই এখন কাকে বলবো? এটা তো আমাদের একটা সিস্টেম। 18-19 কোটির মানুষের দেশে তিনজন মানে চলচ্চিত্র নির্মাণ করবে পেশাদার, লাইক একসময় আমরা প্রচুর দেখেছি ইনশাল্লাহ। মনে করো আমরা দেখেছি এই যে মিন্টু থেকে আরম্ভ করে আমরা দেখেছি দেলোরজান জন্টু, এই যে মিন্টু, মনোহর হোসেন খোকন, বাদল খন্দকার, ছটকু আহমেদ, মোতাজুর রহমান আকবর, শাহিন সুমন, এফআই মানিক, আমি বলে শেষ করতে পারবো না, মতিন রহমান, নাম শেষ করতে পারবো না আমার আমলের নামগুলো, আরও শাহিন সুমন, লিটন, তারপরে হচ্ছে সাফি, ইকবাল সাফি, এরকম আরিফ ইসমাহানি, নাম শেষ করা যাবে। এখন তুমি বলো, আমার মনে একটি নাম শুধু বলতে পারবা, হোল বাংলাদেশে কমার্শিয়াল ছবি বানায় রায়হান রাফি, যার একটা ভ্যালুজ আছে, ছবি ঠিকঠাক। আর তুমি সেকেন্ড ডিরেক্টর কই পাবা? আর এবার আমাকে বলো যে জাতি চিনে এমন একটা স্ক্রিপ্ট রাইটারের নাম বলো। ছটকু আহমেদ দুদিকে চলে গেছেন, এফডিসি বেস করে আমাদের জহির বাবু। এছাড়া আমাকে বলো যে হ্যাঁ জাতি চেনে, উনি এরকম ফ্লারিশ করে গেছেন তার নিজেকে, ওনার পেশা হচ্ছে এটা দিয়ে উনি করে খান এবং অনেক তার আউটপুট আছে, একটা দেখো। আচ্ছা, যাই হোক, আমরা কঠিন কথা না চাই। কঠিন কথা না, সত্য কথা সবসময় কঠিন। হ্যাঁ, সত্যি, এটাও সত্যি। আচ্ছা, আমরা ঈদ আয়োজনে আছি,
জি। একটু ঈদের গল্প করতে চাই। চলো। ঈদ মানে হচ্ছে কোরবানি ঈদ, বিশেষ করে জি, কোরবানি জি, ঈদ মানে হচ্ছে জি। খাওয়া দাওয়া, জি, জি। গরুর হাটে যাওয়া, গরুর সাথে একটা মজার কিছু ঘটে যাওয়া, জি, জি। তাই না, এরকম কিছু। আমরা আমি একটু না না, আমি বলি তোমাকে আমাকে দেখে তো মনে হয় না যে ঈদ না। আমাদের প্রত্যেক দিন সবসময় দুই বেলা শরীর স্বাস্থ্য, কারণ খাওয়া দাওয়া তো উই লাভ, উই ফুডি লাভার। হ্যাঁ, আমরা খেতে পছন্দ Food lover করি আমরা, জি। ওকে, আচ্ছা একটু ঈদ নিয়ে গল্প করি যে গরুর হাটে আমি কিন্তু আসলে মিশা শতকের সাথে গল্পটা এই পার্টটা করতে চাই না, শহীদ হাসানের সাথে করতে চাই। আচ্ছা, শাহিদ হাসান। হ্যাঁ, একটু কেমন ছিল আসলে? আচ্ছা, আসলে মনে করো জীবনের প্রথম কামাই আরম্ভ করলাম ফিল্ম থেকে। আচ্ছা। তো তখন ছোট্ট করে একটা আমরা তো ভাগিয়ে দিতাম, তাই না, আমাদের এরকম আয়োজন ছিল না। তারপর খাসি সর্বোচ্চ ছিল। তারপর যখন নিজে নিজে আয়োজন করলাম, নিজে টাকা দিয়ে একটা কোরবানি দেবো গরু, তখন প্রথম জীবনের টাকা, মনে করো পকেটে টাকা, তখন তো কার্ডটা নেই। তো ওই আমি আমার মনে হয় আমি মনে হয় দিদির 2 দিন আগে শুটিং করেছি। 2 দিন আগে বাংলা মোটর আমার ছোট একটা ফ্ল্যাট কিনেছিলাম না, বাংলা মোটর থেকে আমি সেকেন্ড ফ্ল্যাটে আসছে, সেটা হচ্ছে দিল্লি রোডে ফ্ল্যাট। তো আমি এই প্রথম গরু কিনলাম। গরু কিনতে যাওয়ার পর তো আমি নিজেই গরু হয়ে গেলাম। তখন আমি জানি না যে মানুষ মোটামুটি আমাকে এভাবে চিনে। আচ্ছা। কারণ যার কাছে দাম জিজ্ঞেস করি, ও আমাকে দেখার পরে আপনি মিশা গুন্ডা না, এই ভিড়, মানে আমি, হ্যাঁ আপনি এই মনে করো এই মানুষ আস্তে আস্তে করে করে কে আসছে মেলাতে। সাধারণ মানুষ বেশি থাকে না, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষই বেশি থাকে, তুমি দেখবা। তো ওরা দেখতেছে একেবারে ভিড় হয়ে গেল, আমার অবস্থা খুব খারাপ। তখন আমাকে যারা হাসিল নেয় কর্তৃপক্ষ, কি হয়েছে মিশা আসেন মিশা, এই সুন্দরবন হোটেলের পাশেই হাটটা ছিল। এখন যদি বলি সুন্দরবন হোটেলটা হচ্ছে যে জাস্ট সোনারগাঁর অপোজিটে, যেটা কর্নারটা ছিল ওই হোটেলটা, তো ওইখানে বিরাট মাঠ ছিল। জাস্ট মানে আমি বলতেছি বসুন্ধর অপোজিটে আর কি। ওইখানে তারপর আমাকে বসায় আপনার বাজেট কত, ওরা যারা হাসিল কর্তৃপক্ষ যারা ওইখানে আর কি আয়োজন করেছেন হাটে, তারাই আমাকে গরু কিনে দিলেন। এবং ওই গরু কিনে আমার মনে হয় 65 বা 75,000 টাকার গরু, জীবনের প্রথম। কি খুশি, অনেক টাকা এটা। হ্যাঁ অনেক টাকা, অনেক টাকা। আর আমি মানে জীবনের প্রথম একটা গরু দিচ্ছি, আমার আয়োজন, ফিল্মের টাকার, আমার নিজের ইনকাম, মানে মানে অনেক এই খুশি মনে হয় প্রথম জীবনের খুশি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাভ, আর মানে ফিল্ম রিলিজ, তো ওই রকমই আমার। কিন্তু ওইটা কিন্তু আজ পর্যন্ত ভুলি না আমি। আচ্ছা, আমার ব্যাপারটা হয়েছে কি, তো আমি যেহেতু ঢাকাইয়া, এখন আমার তো অ্যামেচার কষাই দিয়ে হবে না, আমার তো প্রফেশনাল কষাই লাগবে। তো আমার যিনি প্রফেশনাল কষাই, ওই তো ডিমান্ড কষাইয়ের, মনে করো ওরা তো মানে সুপারস্টার থাকে কষাইরা, প্রফেশনাল কষাইরা ওল্ড টাউন থেকে আসবে। তো আমার কষাইতে আস্তে আস্তে একটু দেরি করে হয়ে গেছে। নিচে আমাদের বেসমেন্টে সবার গরু ছিল। এই আমার 7X3, অমিত হাসানের 7X2 ছিল ফ্ল্যাট। আমি ওইখানে নামে খুঁটিতে লিখে দিয়েছি 7X3। এখন আমার কষাইটা আস্তে আস্তে 12টা 1টা হয়ে গেছে। কর্তৃপক্ষ সবাই জানে যে বেসমেন্টে সবার গরু আছে, সবার গরু শেষ। আমার গরু, আমার কষাই আসছে মানে দুপুর দিকে। আসার পর গেলাম, তো আমি আমার গরু খুঁজছি, আমার গরু পাচ্ছি না। ওইখানে আমার গরু নেই। কারণ আমি আমার থেকে হাইট একটু, মানে আমার থেকে একটু, আমি যে রেখেছিলাম আমার খুঁটিতে আমার গরু নেই, অন্য একটা গরু এখানে। আর ওই খুঁটিটা তুলনামূলক ভাই গরুটা আমার থেকে হেলদি গরু, আমি যেটা কিনেছিলাম। এখন আমি বললাম যে ভাই, আমি কর্তৃপক্ষকে জানালাম, যিনি থাকে না একটা বিল্ডিংয়ের সোসাইটি থাকে, প্রেসিডেন্ট সেক্রেটারি, জানালাম যে ভাই আমার তো যে গরুটা রেখেছিলাম ওটা পাচ্ছি না, এটা তো আমার না। তো সবাই বললো না, আমাদের সবার গরু যারা ছিল আমরা সবাই জবাই করে ফেলছি, মাংস চলে গেছে। তো কর্তৃপক্ষ ওনারা বললেন যে মিশা ভাই, এটা কেউ যেহেতু কেউ কোনো বলতেছে না, ক্লেম করছে না, অতএব এটা মনে হয় এটা আপনারই গরু। তো গরু জবাই করলাম আমি, আর মাংস ভাই, গরুর মাংস শেষ হয় না। তারপরে ওই পরে আমি গেলাম 7X3-তে। পরে 9 তলা রাত্রে খবর নিয়েছে নাকি ওনারা 7 জন একটা ভাগে দিয়েছিলেন। ওনাদের যে গরুটা ছিল কোনো ক্রমে মানে যিনি কসাই হয়তোবা যেখান থেকে আনার কথা দেখিয়ে দিয়ে ওনারা 7 জন, এখন কেউ 7 জন ইনভলভ ছিল না, কেউ হয়তোবা আমারটা নিয়ে জবাই করে ফেলছে, 7 জন ওইভাবে ছিল না। আর ওই আমারটা মানে ওদেরটা করে নাই, তো পরে শেষে আমারটাই ওটা হয়ে গেল। দিস ইজ দ্য রিজন আর কি আর বলবো, মজার এবং মনে রাখার মতো। আচ্ছা, জামা কাপড় যেহেতু প্রথম ঈদ ছিল, আপনার টাকা, নিজের টাকায়, ভাবিরে কি দিয়েছিলেন? এটা ঠিক মনে নেই ভাইয়া, এটা সঠিক মনে নেই। আর তখন আমার না ভাবি আর বাচ্চাদের জন্য তখন আমার তোমার মনে আছে, তোমার প্রচুর ব্যাংকক শুটিং, ইন্ডিয়া শুটিং, প্রচুর শুটিং হতো। কিছু হলে আমাদের তখন
মানে ব্যাংকক থেকে বা নিয়ে থাইল্যান্ডে শুটিং হতো। তো তখন বাচ্চাদের ম্যাক্সিমাম জিনিস নিয়ে আসতাম, গেঞ্জি শার্ট প্যান্ট, তখন গেঞ্জি চলে আসছে। আর তখন ইন্ডিয়া হলে তোমার ভাবিদের শাড়ি আমি সেলোয়ার কামিজ নিয়ে আসতাম, যেটা হয়। এরপরে তো তোমার ভাবিকে দিয়ে দিই, তুমি নেও গিয়ে। আচ্ছা, কে দিয়েছে মনে নেই, প্রচুর বাইরে থেকে নিয়ে আসতাম। পুরান ঢাকায় যেহেতু আপনার ওই সার্কেলটার মধ্যে থাকা, জি। তো ঈদের মধ্যে আমার কাছে মনে হয় ঈদের চেয়ে চাঁদ রাতের গল্পটা বেশি জমে, আনন্দটা বেশি। জি জি, আচ্ছা, আপনার কেমন ছিল? আমি নায়কের কথা বলছি না, আপনি অভিনেতার কথা না বলছি না না, না, অভিনয়ের আগে আমরা তো ঘুমাতাম একেবারে, মনে করো যে একেবারে বোল্টনের ছেলেরা তো ঘুমাই না চাঁদ রাতে। হ্যাঁ। আড্ডা মাড্ডা, চা, এই আমাদের বড় বড় মাইক ছিল, ওটাকে ডেক সেট বলতো। ডেক সেটে বড় স্পিকার দিয়ে গান বাজনা, হাওয়া হাওয়া ও হাওয়া, ওই যে আমলে যে গান চলতেছিল, আমরা এই পুরো ঘুমাতামই না। আমরা সকালে আমরা নামাজ পড়বো, কোরবানি টোরবানি দেওয়ার পর চন্দ্রাতে সাধারণত ঢাকার ছেলেরা খুব কম ঘুমায়, মানে যারা আমাদের মতো একটু আমতি, তারা ঘুমাতাম না, আমরা খুব কম, 1-2 ঘন্টা ঘুমাতাম। তারপরে তো আবার ফজরের নামাজ, তারপরে আবার তো ঈদের নামাজ, তারপরে তো কোরবানি, তো কাজে ঘুমিয়ে আসতো না, আনন্দ ফুর্তির মধ্যেই কাটতো। একটু এবার ঈদ থেকে বের হয়ে আসি, জি। একটু কাজের কথা বলি। সেটা হচ্ছে যে ঈদের নিয়ে আপনি দেখছেন কিনা, এটা আমার হয়তো চোখে পড়েছে, আমি হয়তো কয়েকজনকে প্রশ্ন করছি বিষয়টা এরকম যে, ধরেন কেউ শিল্পীরা যখন, মানে ছোট পর্দা হোক বড় পর্দা হোক, শিল্পীরা যখন ওপেনিং করতে যায়, জি। তখন যেভাবে ক্রাউড তৈরি হয়, মানুষের আশপাশে যেভাবে তো দেখা যায়, সিনেমা হলে তাদের তো সেভাবে ওই দর্শকগুলি আসে না। মানে ওরা কি ফ্রিতে দেখলাম কাউকে এই জন্য দাঁড়িয়ে গেলাম বিষয়, নাকি তাদের ভক্ত আসলে তারা? বাংলাদেশে জেমস ভাই ছাড়া, রুনাজি ছাড়া, সাকিব খান ছাড়া, আর সাকিব আল হাসান ছাড়া, আমার মনে হয় ভক্ত কি কার আছে কিনা আমি কনফিউজ। আলাদা ভক্ত যে মানুষ ভিড় হয়ে যাবে, এটা মনে হয় আমার মনে হয় এখন নেই বললেই চলে, এটা আমার ধারণা। বাকিটা হয় কি, যখন ওই মানুষ কোনো কিছুই পাচ্ছেন না, মানুষ একটি মানুষও এখন বিনোদন কিছুই নেই, ফিল্ম আসে না, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে ঈদে 1-2টো ছবি আসে, আর কোনো ছবি আসে না। তাহলে মানুষকে বেঁচে থাকার জন্য দরকার ব্রেকের। ওই ব্রেকটার সময় মানুষ অ্যামিউজমেন্ট চায়, মানুষ রিক্রিয়েশন চায়। গ্রামের মানুষ পান খায়, কেউ গুল খায়, তো এটা কেউ সিগারেট খায়, কেউ চা খায়, তো মানুষ রিক্রিয়েশন চায়। মানুষ কাজের ফাঁকে কাজ করতে করতে এই ক্লান্তপনাটাকে দূর করার জন্য একটু আনন্দ দরকার। আমাদের যেমন আনন্দ ছিল, আমরা ফুটবল পছন্দ, মোহামেডান, আবু-হানি, হ্যাঁ, ক্রিকেট ছিল, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্ডিয়া, তারপর আমাদের দেশ চলে আসলো। তো এখন তো সমস্ত বিনোদন একটা তার মোবাইলে পেয়ে যাচ্ছে মানুষ। তো তখন কি হয় যে ওই মোবাইলটা কেন্দ্রিক সমস্ত বিনোদন চলে আসে। এখন আর মানুষ বাইরে যেতে চায় না। আর ওই লোকগুলো হচ্ছে যখন দেখে যে কেউ আসছে, আর এখনকার মানুষ এরা কোনো বেসিক্যালি এদের ট্রেন্ড আপ করা না, দর্শকের ট্রেন্ড নিতে হয়। খালি দর্শক ইচ্ছা করলে হবে না, এখন মানুষ লাফাঙ্গা চিৎকার দিচ্ছে। এটা ভালোবাসা না, এটা জনপ্রিয়তা না, এটা ওই যে বলো না, তোমরা কিনে বলো কি একটা ইদানিং কি একটা শব্দ চলে না, ভাইরাল না কি জানি, ওই টাইপের অডিয়েন্সে এখন ভাইরাল। হেই চল হে কেন হই কেন ভাই, কি হই জানি না, হই বললাম, হ্যাঁ জানি না। আচ্ছা, ঈদের কথা বলছিলেন, ঈদের ছবির কথা বলছিলেন, আপনার 2-3টা ছবি মুক্তি পেয়েছে এবার, মালিক মুক্তি পেয়েছে, বদিউল আলম খোকনের তসনস, আর সাইফ চন্দনের মালিক, আর বদিউল আলম খোকনের অফিসার, 3টা ছবি মুক্তি পেয়েছে। আপনি ছোট্ট একটা ডায়লগ দিয়েন। কোরবানির ঈদ, যারা কোরবানি দিয়েছেন বা যারা দিচ্ছেন বা যারা দেবেন, পশু জবাই দিয়ে শেষ করবে মনে করবেন না কোরবানি হয়ে গেছে। আপনার ভেতরে পশুত্ব পুরো বছরের জন্য যাতে কোরবানি হয়ে যায়, এই ব্যবস্থা করবেন। সুস্থ থাকবেন। আপনার নামটার মধ্যে না একটা ভারী ভারী ভাব। এটা আমার দাদা, এটা আসলে অল ক্রেডিটস গোস টু, কি বলে, বাপ কা বাপ। সেটা হচ্ছে দাদার নাম জুম্মন সওদাগর, আব্বা যদি ওসমান গনি, কিন্তু ওই জায়গায় আর কি, মানে মিশা সওদাগর। ওমানপুরি ভাই দারুণ বলছিলেন যে কিউট নাম তোর, মিশা সওদাগর, মানে ওমানপুরি ভাই খুব একটা কিন্তু ভাব আছে কিন্তু। আচ্ছা, একটু স্ক্রিনে তাকাই, স্ক্রিনে কয়টা ছবি আসবে। জি জি। এই ছবিগুলো দিয়ে আপনি 2 লাইনের একটা গানও হইতে পারে, একটা সংলাপ হইতে পারে, যেটা মিলে যায় আপনার সাথে। দেখেন কি মিলে। গরু মাংস সবারও প্রিয়, আমাদেরও প্রিয়, কিন্তু স্বাস্থ্যের অবস্থা চিন্তা করে খেতে হবে।
স্বাস্থ্যের অবস্থা চিন্তা করে খেতে হবে আপনার কোলেস্টেরলের পরিমাণটা কেমন, তারপরে গরু খাবেন। কারণ গরু খাওয়া ভালো তাদের জন্য যাদের গরুর মাংস প্রয়োজন, যাদের প্রয়োজন না তারা খাবেন না, তাহলে সুস্থ থাকবেন। আচ্ছা, ভালো বলছেন, শিক্ষণীয় সংলাপ। পরেরটা দেখি। বাসি। বাসি, ও মাই গড, আমাদের সংস্কৃতি বাসি একটা অন্যরকম এফেক্ট। এটা নিয়ে তো সুপারহিট গান আছে না, বাসি সুরে আজ কাজ নেই এত ডাকাতিয়া বাসি। আই রে, দেখি পরের ছবি। পিরিতি। ভাই আপনার একটা সেই কথা আছে কিন্তু, প্লিজ প্লিজ, এই যে এটা বাজে। এটা আমার ছবিতে একটা ছিল না, এটা মানে অন্ধকার জগতে একটা এরকম একটা সিচুয়েশনে আমি গান গেছি। পেরেতে 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 রেতে নিতে শেখাও সজনী গো, পেরেতে আজও শিখলাম না সজনী গো, পেরেতে আজও করলাম না। দেন পরের ছবি। ক্যামেরা। ও বাবা, একদম আপনার সাথে এটা তো মনে করো আমাদের ক্যামেরা তো আমরা যাই করি সেটা ক্যামেরার মধ্যে করতে হয়, সেটা ক্যামেরায় দিয়েই মনে করো আজকে মিশা সওদাগর তোমার সামনে বসে আছি, এই ক্যামেরায় যে কাজ করেছি যতটুকুন যোগ্যতা ছিল সেটা দিয়ে তুমি আমাকে বসিয়ে রেখেছো, এবং এই ক্যামেরা দিয়ে এখনো শ্যুট হচ্ছে। এই ক্যামেরার মাধ্যমে মানুষ আমাকে দেখবে। যে এই কোনো একটা যন্ত্রকে যদি আমি সবচেয়ে বেশি মানে কৃতজ্ঞতা স্বীকার করি আমার মানে পেশাগতভাবে, তাহলে এটা ক্যামেরা, আমাদের ফিল্মের ক্যামেরার প্রতি আমার। ক্যামেরা দিয়ে কি এক লাইন কিছু হবে, মানে কোনো একটা ক্যামেরা এমন একটা জিনিস, আপনি নিজের দুর্বলতাকে আপনি দেখতে পারবেন, আপনার কী দুর্বলতা সেটা কোনো স্পেশালিস্টকে জিজ্ঞেস করার দরকার নেই। ক্যামেরা হচ্ছে সবচেয়ে বড় স্পেশালিস্ট। ক্যামেরায় দুর্বলতা খুঁজে বের করে নিজের সমাধান করুন। ওয়াও। পরের ছবিটা দেখি। চা। না তবে চা ঠিক আছে, তবে এই চা তো মনে করো যে মানে আমরা একটু খাদুক না, এই চা গরু মা চা হবে ভাইয়া, একেবারে সুপার কোয়ালিটির দুধ থাকবে ভাইয়া, পাতি নাম্বার 1 থাকবে ভাই। এর মধ্যে মনে করো কারাক যেটাকে বলে, একটু যদি তুমি দিতে পারো, যদি আমার যেমন আমার ড্রয়ারে থাকে, আমার জাফরান ড্রয়ারে থাকে, দুধ চা হবে ভাই, এলাচি থাকবে, দারচিনি থাকবে, দিয়ে সুন্দর করে ভাইয়া মানে এক কারাক চা আসবে, একটুখানি জাফরান দিয়ে দেবো, আচ্ছা খাবো, খেলাধুলা দেখবো। এই চা পোষায় না, মাপ চাই। একদম সত্য কথা বললাম। লাস্ট ছবিটা দেখি। কি বলবেন এই লোককে নিয়ে? জানি না, ছবিটা কেন আমার খুব পছন্দ লাগে। তাই নাকি? এটা আমার খুব পছন্দ লাগে। কিন্তু আপনি আমাকে বলেন না কিন্তু। না আমি বলি না। এই ছবিটা আরেকটা ছবি আছে, আমরা গেছিলাম কোনো একটা মানে তো ওপেন করতে, আমি রুবেল ভাই, তারপরে ছিলেন জাহেদ খান ছিল, তারপর হচ্ছে দীপজল ভাই ছিলেন। তখন আমি নৌকাতে আমি হেলিকপ্টারে উঠে নামাজ পড়তেছি, কি জানি ছবিটা শর্টটা তুলে নিছে না, আমি নামাজটা কাজা হয়ে যাবে চিন্তা করে নামাজ পড়ে, ওইটা আমার এই দুইটা হচ্ছে আমার খুব প্রিয় ছবি। এই ছবি থেকে কি বলবেন? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, পেলে সব নষ্ট জীবন। ওয়াও, সবকিছু পাওয়ার দরকার নেই, একদম কিছু না পাওয়াই থাক। এবার একটু ছবি নিয়ে কথা বলি প্লিজ। ঈদের ছবিগুলোর কি অবস্থা বলেন তো, আপনার কেমন, দর্শক কেমন কিভাবে পাচ্ছে আপনাকে? না মানে আমাকে আসলে পাওয়ার তো আমাকে পেয়েছে, অনেক যুগ পেয়েছে। এখন তো আমাদেরকে কীভাবে পাওয়াবে নির্মাতাদের ব্যাপার। সেই অর্থ তো আমি আগেই বললাম, নির্মাতাই তো নেই, ইন্ডাস্ট্রি তো নেই। কাজে হচ্ছে যে বিক্ষিপ্ত আয়োজনের মধ্যেই বদিউল আলম খোকন যথেষ্ট চেষ্টা করে অফিসার ছবিটা বানিয়েছেন, এবং তসনস বানিয়েছেন, এবং সাইফ চন্দনের এই পর্যন্ত একটা রিমার্কেবল ছবি হচ্ছে এই ছবিটা। দর্শক দেখছে, অলরেডি দর্শক দেখছে, ভালো লাগছে বলছে। আচ্ছা, আমরা অনেক সময় স্বপ্ন দেখি না, স্বপ্ন দেখার পর স্বপ্ন যখন ভেঙে যায় তখন একটা নিঃশ্বাস ফেলি যে ভাগ্য ভালো, এটা স্বপ্ন ছিল। জি তাই না? এরকম হয় মাঝে মধ্যে, অস্বস্তিকর কিছু দেখলে। আপনার কাছে এই মুহূর্তে কি মনে পড়ছে, মানে কোনটা মনে পড়ছে যে আল্লাহ এটা স্বপ্ন ছিল ভাই, বাঁচছি? হ্যাঁ, পারফেক্ট, এটা বলি। এবার মনে হচ্ছে যে মানে মারা গেছি। এখন মনে হয় আর এরকম মানে আমি মনে হয় যে মারা গেছি, মনে হয় এরকম একটা অফার। তো মানে হয় না, মানে আমি কি বলবো, যে গুহা টাইপের হয় না, গুহা টাইপের দেয়ালগুলো যিনি কেমন হয় না, গুহাতে আমরা গেলে তো
ওই রকম যাচ্ছে, স্পিডে যাচ্ছে, আমি স্পিডে যাচ্ছি যে আমি আল্লাহ তাহলে কি মারা গেলাম, তাহলে কি রুহ ট্রান্সফার হচ্ছে কীরকম একটা। এই সময় আল্লাহ আমার কি আমল ঠিক ছিল, আল্লাহ কি আমার দুনিয়াতে যে কাজ করতে বলছে আল্লাহ ঠিক করতে পারছি, এরকম করতে করতে আল্লাহ মানে এই চিন্তা আর স্পিডে যাচ্ছে, এই ঘুমটা ভাঙলো। তুমি বিশ্বাস করো আমার ঘাম, আমি বললাম আল্লাহ তাহলে আমার এই মানে ওই দিন আমার মাথায় আরেকটু এডিট চলে আসলো, এডিট মানে আমার আরও সম্পাদনা চলে আসলো যে আমাকে আরেকটু রেক্টিফাই হওয়া উচিত, আমার মানবিক হওয়া উচিত, আমার ধার্মিক হওয়া উচিত, ওর সমস্ত ধর্মকে সম্মান করা উচিত, আমার যে ধর্ম আল্লাহ দিয়েছে সেটা পালন করা উচিত, আর মানবিক হওয়া উচিত। অনেক জায়গায় অনেক বছরের ক্যারিয়ার, আপনার অনেক জনপ্রিয়তা দেশ বিদেশে, ভক্তদের ধরে মানে এই ভক্ত এটা করে ফেললো, এরকম কি পাইলেন বলেন? অনেক কিছু হয় না মানে হ্যাঁ এরকম তো অনেক হয়। মানে আমি একবার বলছিলাম যে ওই একজন, আমি শ্যুট করছিলাম মানিকগঞ্জে, বললাম এটা আগে বলেছি যে এক ভদ্র, আমি মানে ওইটাই ছিল, আমি মোরল থেকে বিচার করছি, বিচার করো এক ফাঁকে গ্রামের অনেকগুলো আর্টিস্ট থাকি, আমরা বলি সহশিল্পী, তো গ্রামে এত লোক তো অ্যারেঞ্জ করা যায় না মানিকগঞ্জে, ওইখানকার গ্রামেরও কিছু মানুষ ছিল। তো খুব কাছে আস্তে আস্তে শর্ট একজন আমার গলা টিপে ধরছিল একেবারে, আমি ভাবছি এমনি দেখতেছে, এমনি দেখতে গলা টিপে আমার দম বন্ধ, তো আমি তাকে অনেক ধাক্কা দিলাম, কি করতেছেন, আচ্ছা আচ্ছা আপনি কি করতেছিলেন, আমি তো মারাই যাচ্ছিলাম। তো ওনাকে ধাক্কা দেওয়ার পর্যন্ত পড়ে গেল, আমি তো অনেক ফিট ছিলাম। উনি বললেন না বাবা, দেখলাম তুমি মানুষ, মানব না দানব। ও মাই গড। স্ক্রিনে আমার ওই যে ভিলেনিজম ওটা দেখার পর উনি ভাবছেন যে আমি দানব, আমি মানব না। কয়ে আজকে চোখের সামনে দেখছি বাবা, আচ্ছা এটা কোনো এটা কথা, কোনো মরে গেছে একেবারে ধরে এমনি এমনি করতে। আচ্ছা, ঈদ আয়োজন চলছে, আমরা ঈদের শুভেচ্ছা জানাই। পর্দা আছে, আপনার সামনে একটা ক্যামেরা আছে, ক্যামেরা আপনার 5 জন সহকর্মী, আপনার অনেক অপশন হয়তো আছে, মানে জানাতে হয় অনেক জনকে, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে 5টা অপশন দিচ্ছি, 5 জনের নাম, মানে 5 জন, যে কোনো 5 জন, এই 5 জন আপনি সিলেক্ট করবেন, 5 জনকে ঈদের শুভেচ্ছা জানাবেন, ঈদ মোবারক বলবেন নাম ধরে। ঈদ মুবারক জানাই আমার বন্ধু ইউনাইটেড স্টেটে থাকা এই মুহূর্তে নিউ ইয়র্কে অমিত হাসানকে। আমি ঈদ মুবারক জানাই আমার সবচাইতে সাদা মনের মানুষ ওয়ান অ্যান্ড অনলি ওমর সানিকে। ঈদ মুবারক জানাই আমার ছোট্ট, আমি যা ঢাকাইয়ারা বলে বিটলা, দুষ্ট ভাই ইমন নিউ ইয়র্কে আছে, ওকে। ঈদ মুবারক জানাই আমার বন্ধু নিউ ইয়র্কে আছে খালেদ মোহাম্মদকে। আর ঈদ মুবারক জানাই আমি আলেকজান্ডার বোকে। সুস্থ থাকো, সুন্দর থাকো, ঈদ মুবারক। ওয়াও, পছন্দের অনেক পরিচালক হয়তো আপনার আছে। জি, ডেফিনেটলি। আমি যদি বলি ওই পরিচালকদের একজনের একটা ছবি রিমেক হবে, একটা ছবি রিমেক হবে, কোন ছবিটার কথা বলতে চাইবেন যেটাতে আপনি কাজ করতে চান? আমি আসলে আমার অনেকেই প্রিয় পরিচালক, তবে এর মধ্যে কাজী হায়াৎ সাহেবকে আমি একটা অন্য লেভেলের মনে করি, মরিন আমি বিশ্বাস করি, এবং উনি তাই। তো সেটা হচ্ছে উনি কাবুলিওয়ালা করেছিলেন, কাবুলিওয়ালা আমি করতে চাই। উনি যদি রিমেক করলে আমি কাবুলিওয়ালা করব, এবং সেটা ঢাকায় ভাষা না, মানে সেটা তো আফগান যে ভাষা, ভাষাটা কাবুলিওয়ালাদের যে ভাষা, সেটা আমার জন্য অনেক সুবিধা হবে, কারণ আমি ঢাকাইয়া, আমার টোন থাকবে, এক্সেন্ট থাকবে। কেমন? মানে আসলে তো কোচ तेरा नाम क्या है बेटा, तेरा नाम मैं काबुली वाला हूँ, तू क्या मुझे पसंदती है, तू मुझे पहचानती है। তো দেন আমি খুব ইজি হবে আমার পক্ষে ওই ক্যারেক্টারটাকে পোর্ট্রে করা। শিল্পী সমিতি নিয়ে একটু কথা বলতে চাই প্লিজ। আপনি এবার নির্বাচন করছেন না? না, একটা কথা মনে রাখা উচিত, সেটা হচ্ছে আমি জানি আমাকে কোথায় কোথায় ব্রেক নেওয়া উচিত, কোথায় স্পিড বাড়ানো উচিত। আর যেটা আমি কৃতজ্ঞ একটা মানুষ আমি মনে করি, সেটা হচ্ছে যে আমাকে যারা এখন দাঁড়িয়েছে, এরা আমাকে 3বার প্রেসিডেন্ট বানিয়েছে, 2বার সেক্রেটারি বানিয়েছে, 2বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বানিয়েছে, এরা তো কি হচ্ছে? আচ্ছা, এমন কথা তো অনেক সময় শোনা যায় বা পত্রিকা বলে, কিন্তু কেউ কেউ হয়তো অনেক শিল্পীও বলে যে যাদের কোনো কাজ নাই তারা শিল্পী সমিতি গিয়ে নির্বাচন করে। আচ্ছা, কারো মুখটা আটকে রাখা যায় না। একেও মানুষ বলবে যাদের কোনো কাজ নেই, কাজ তো আজকে 10, 15, 20 বছর। নায়ক রাজ রাজ্জাকের কাজ ছিল না? আমি প্রশ্ন করতে পারি, নায়ক রাজ রাজ্জাক একজন সুপারস্টার, এই দেশের চলচ্চিত্র স্থপতি, নায়ক রাজ রাজ্জাকের কাজ ছিল না? তখন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন শ্রদ্ধেয় আহমেদ শরীফ, তার কাজ ছিল না? 84-র কথা বলতেছি। আচ্ছা, তারপরে খলিলুল্লাহ খানের কাজ ছিল না? নায়ক আলমগীরের কাজ ছিল না? দীপজল সাহেবের কাজ ছিল না? মান্নার কাজ ছিল না? মিশা সওদাগরের কাজ তো আজকেও আসছে আমি কাজ করে, আজকেও কাজ করতেছি। তাহলে আমার কি কাজ নেই? সাকিব খানের কাজ ছিল না? তাহলে যারা বলে তারা বলবেই না, বলবে। আমার মনে হয় যারা এটা বলে আজকে প্রমাণিত হয়ে গেল তারাই বেকার। মিশা সওদাগর, আপনার নামটা বললেন একটু জোশ আসে। আমার ছবিতে ডায়লগ ছিল, যাকে দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর।
Wow. পর্দার ভয়ঙ্কর পাজি, বদমেজাজি, বাস্তব জীবনে হাজি, 5 ওয়াক্ত নামাজি। আই। ভাই এটা দেখছেন, হ্যাঁ, 11 জুন থেকে বিশ্বকাপ ফুটবল, ডেফিনেটলি। আপনি মানে অসম্ভব লেভেলের ব্রাজিল। হ্যাঁ হ্যাঁ, আমি একটু শুনতে চাই কেন ব্রাজিল? এটা একটা কারণ কি, যখন দেখো তুমি যখন কৈশোরে পাড়া দাও, যারাই আমরা যারা ভালো খারাপ লাগা, নিজের ভিতরে যেই পরিবর্তন হয় ভয়েস থেকে আরম্ভ শারীরিক, ওই সময়টা তো ইম্পর্টেন্ট আমাদের। এই দেখো এইটার পরে কিন্তু একরকম পড়াশোনা 9 থেকে আমাদের, তুমি সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে বা কমার্স নিয়ে বোঝা যায় আমাদের 2 জেন্ডার, ছেলে মেয়ে উভয়ের জন্য। তো ওই সময় আমরা যখন দেখলাম, তখন ওই সময় যেমন আমার মোহামেডান ভালো লাগতো, আচ্ছা, আবহানী মোহামেডান ছিল আমার ভালো লাগতো। তখন ক্রিকেটে ছিল ওয়েস্ট ইন্ডিজ আমাদের আমলে। ওরে বাবা, মনে করো যে ওই ওই সময় ওই ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখি গার্নার, মার্শাল, তারপরে যে ভিবি মানে ভিবি রিচার্ড, তো রিচার্ডসন এরা ছিল, হুপার ছিল, কার্ল হুপার ছিল, এরা মানে তখন এদের অন্যরকম লম্বা অনেক লম্বা লম্বা ওয়েস্ট হইতো। ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারগুলো লম্বা লম্বা হইতো। বল এখানে চেইন পড়তো মোটা গলে। আমাদের ফিল্ম মানে একটা ফিল্মি ব্রেইন তো তখন থেকেই ছিল। উনি আর দৌড়ে আসতো মার্শাল এরকম মানে রূপালি কালারে এরকম চেইন পড়তো, দৌড়ে আসছে, বল করতেছে, বাপরে বাপ, বাউন্স কি বলেন। তো তখন ওটা ভাল লাগতো। তেমনি ফুটবলে তখন সক্রেটিস, ফেলকাও, এরা জেকো, এরা ছিল তখন। তো এদেরকে দেখতে যেমন সুন্দর ছিল, খেলা ভালো ছিল। ওইদিকে আর্জেন্টিনা ম্যারাডোনা ছিলেন, এইদিকে ব্রাজিল, এই দুইটা মানে। তো তখন আসে, আর আমরা ফুটবলের সাথে, আমি নিজে ফুটবলার ছিলাম। তো আমরা এই তুমি সবসময় উদাহরণ কিন্তু বেস্টটাই দিবা। তো বেস্টদেরকে তোমার ভালো লাগবে। তোমার আইকন তোমার সামনে যে আছে, তুমি যে পেশায় আছো ওইটার আইকনকে ওই 1, 2, 3 তুমি তাকিয়ে রাখবা। তো ব্রাজিলটা তখনই, ওদের খেলা এত ছন্দ ছিল, একসাথে ডিফেন্স, একসাথে ওফেন্স, সিস্টেমটা আলাদা ছিল। ওই ব্রাজিলটা এখন নাই, এই আর কি। যেটাকে আচ্ছা, সাম্বা এমন হচ্ছে না বলে। বিশ্বকাপ 4 বছর পর পরই আসে, কিন্তু অনেক মজা হয় কিন্তু। দারুণ, তাই না? এর উপরে তো একটু মজার গল্প বলেন না, যে বিশ্বকাপ খেলা নিয়ে হয়তো বন্ধুদের সাথে খেলা দেখতে বসছেন কিংবা একবার কি হচ্ছে, আমি ইটালি রবার্টো ব্যাজিও ছিল, খুব স্ট্রাইকার, রবার্টো ব্যাজিও, যার চেহারা বাপ্পার সাথে মিলতো। ওরা খুব স্টাইলিশ ছিল। আমি এই মানে আফটার ব্রাজিল আমি সাপোর্ট করতাম ইসেকে, ইটালিকে। আচ্ছা, ফাইনালে গেছে ইটালি আর ব্রাজিল, হায় হায়, পেনাল্টি মিস করছি রবার্টো ব্যাজিও। তো আমি একটু আমার আমি চিন্তা করছি যা বেস্ট, কাউকে বলি না মনে মনে, কারণ সবাই জানে আমি বন্ধ ব্রাজিল সাপোর্টার। কিন্তু এত আর মানে রবার্টো ব্যাজিও এমন একটা স্ট্রাইকার, খুব টেকনিক্যাল, খুব সাউন্ড ছিল ওর এরকম মানে মানে বডিকে একেবারে মানে পাওয়ার ফুটবল খেলতো না, টেকনিক্যাল ফুটবল খেলতো খুব। হ্যাঁ, প্লেসিং এত সুন্দর করে করতো, মানে যেটা মেসি এখন করে, ওই রকম প্লেয়ার ছিল। ওই খেলাতে মানে সব বন্ধু বান্ধব থাকে, আমি রিল্যাক্স, কি তো রিল্যাক্স কেন তো, যখন ইটালি অ্যাটাকে যায় আমি কাউকে বলি না মনে মনে, তোর ঘটনা, ওরা তো সিরিয়াস, সব ব্রাজিল আমরা সিরিয়াস, মানে ইটালি খুব ভালো খেলতেছে। মানে পেনাল্টিতে মনে হয়েছিল, ওইটা পেনাল্টিতে আমার রবার্টো ব্রাজিও মিস করছিল, পেনাল্টিতে আমার জিতছিল আমার ব্রাজিল। তো ওইটা মজা আমি আজকে টিভিতে আমি ওপেন করলাম যে আমরা আসলে 2 দলই সাপোর্ট করতেছিলাম, 2টি আমার দল। এটা খুব মজা ছিল। কি মানে এক্সিবিশন হবে এবার হ্যাঁ, এবার বলা যায় না। কারণটা হচ্ছে কি, যে সবচেয়ে যেটা বলে যে আজকে দেখলাম যে মেসি খেলতেছে, মেসি খেলবে, এইটা একটা দারুণ। এতগুলো ওয়ার্ল্ড কাপ খেললো, 39 বছর বয়স, অলমোস্ট 40, তো এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলবে, মেসিকে দেখার জন্য সবাই বসে থাকবে। মেসি একটা অন্য, আমি বলছি ব্রাজিলের কি ব্রাজিলের এক্সিবিশন বলেন আপনি? এটা বলা যায় না আসলে। এখন আগে তো না বুঝে করতাম, এখন আসলে যে বেস্ট খেলবে এটা ভাগ্য। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এবার এই যে 48টা দল, জি, এবার তো অনেকগুলো দল, জি অনেকগুলো দল, কার সম্ভাবনা আছে? মানে এটা আপনার কাছে ব্রাজিল, খেলেন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মান, মোটামুটি এই মুহূর্তে মনে পড়তেছে যে এই 4টা দলের মধ্যেই থাকবে। অনেক ধন্যবাদ ভাই, আজকে এই যে ঈদের মধ্যে আমাদের এসে সময় দিলেন, অনেক গল্প করলেন, না বলা কথাও বললেন। জি হ্যাঁ, ধন্যবাদ তোমাকে, আজকের অনুষ্ঠান যারা আয়োজক তাদেরকে। আর বরাবর একটা কথা বলি যে আপনাদের উদ্দেশ্যে, খালি নিজে সুস্থ থাকলে হবে না, অপরকে সুস্থ রাখতে হবে। আর একটা ব্যাপার খুব সিরিয়াসলি বলতে চাই, যদি এটা রাখা যায়, বাচ্চারা হামে মারা যাচ্ছে, এই হামের প্রতি সরকার চেষ্টা করছেন, এটাকে খুব তড়িৎ গতিতে চেষ্টা করা উচিত। এটা যদি কোভিড হতো, এটা যদি বড় মানুষ মারা যেত, তাহলে আমরা সবাই সিরিয়াস হয়ে যেতাম। কিন্তু বাচ্চারা মারা যাচ্ছে, 6, 7, 8 জন, আমরা এটাকে খেয়াল করছি না। এটা অত্যন্ত একটা ভীতিকর ব্যাপার। এই ব্যাপারে, এই হামের ব্যাপারে, শিশুরা মারা যাচ্ছে, এই হামের ব্যাপারে আমি অনুরোধ করব কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা স্টেপ নেবেন।
থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ ভাই আসার জন্য আজকে। আমরা আয়োজনটা অন্য একটা বিষয় দিয়ে শেষ করব, আগে বিদায় নিই। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, যার 3D টেকনোলজি প্রথম ওয়াশেই কাপড়ের দাগ সাফ করে কাপড়কে করে নতুনের মতন পরিষ্কার আর সুরক্ষিত। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। দর্শক, এই ছিল তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনে। বিদায় নিচ্ছি। তবে মিশা সওদাগর ফুটবল খেলতেন, ভালো খেলতেন, এখন কি সে খেলা ভুলে গেছে কিনা সেটা একটু দেখতে চাই, চেষ্টা করতে চাই আপনার একটা গোল দিয়ে। সর্বনাশ। দেখি গোলটা আসলে হয় কিনা। এক শটে গোল। ও মাই গড, মান সম্মান, আল্লাহ মান সম্মান রাখেন। রেডি, 1 2 3, দেখি। আরে ভাই, পুরো প্রস্তুতি। ও মাই গড, অস্ত্র জমা দিচ্ছেন, ট্রেনিং জমা দেন। না না, প্রশ্ন আসে না।